হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। তোমাদের আমি যেমনটা কথা দিয়েছিলাম, আজকে থেকে আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসটা শুরু করছি ডব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলকে মাথায় নিয়ে। স্টুডেন্টস, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি সম্পূর্ণ ডিজিটাল সেটআপের মধ্যে দিয়ে স্মার্ট বোর্ড থ্রু তোমাদের সামনাসামনি এসেই ক্লাসটা করাবো। বাট জানোই তোমাদের এটা স্টুডিও আমাদের সম্পূর্ণ রেডি করতে একটা সময় লাগে, সেই কারণে জাস্ট একটু দু একদিন ডিলে হচ্ছে। বাট আমি চাইছি না কোনোভাবেই তোমাদের ক্লাসটা ডিলে হোক, সেই কারণে সম্পূর্ণ এখন থেকে ক্লাসটা শুরু হচ্ছে। দু একদিনের মধ্যেই তোমাদের কিন্তু বাকি সম্পূর্ণ সামনে এসেই ক্লাসগুলো আমি করিয়ে দেবো। তো ফার্স্ট আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে তোমাদেরকে বলে দিই, আমি আজকে যে ক্লাসটা তোমাদের শুরু করতে চলেছি, সেখানে তোমাদের আজকের ক্লাসটা যেটা শুরু হবে সেটা হবে হিস্ট্রি দিয়ে। আমি তোমাদের যে ক্লাসটা করাবো, যেমনটা এর আগের দিন তোমাদের আমি গতকালকে আপডেটটা দিয়ে দিয়েছিলাম, যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের শুধুমাত্র যেইটুকু পার্টগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার হিসেবে আমি শুরু করব। তোমরা অবশ্যই এই যে আমাদের ইয়েটা রয়েছে, পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা এটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। সেই টেলিগ্রামের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমাদের স্মার্ট গ্যালাক্সি পেজেরও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে, এবং এর অন্যান্য যাবতীয় যা যা লিঙ্ক সেগুলো তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমাকে ফেসবুকে ফলো করবার জন্য তোমরা তুষার দাস বলে সার্চ করলেই তোমরা, বা স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলেই তোমরা যে কোনো ওয়েবসাইটে, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, যে কোনো জায়গায়, ইনস্টাগ্রামে, সব জায়গাতেই পেয়ে যাবে। তোমাদের যখন তোমরা ক্লাসটা এখন করতে বসছো, আমি অবশ্যই এক্সপেক্ট করব তোমাদের কাছে খাতা এবং একটা কলম আছে। পিডিএফে কিন্তু স্টুডেন্টস পড়াশুনো হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, সবসময় পড়াশোনাটা খাতা কলমেই করতে হয়। তো আমি যেহেতু এটা ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদেরকে ফ্রি ক্লাসটা করাচ্ছি, তো এটার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে একটা খাতা কলম থাকা বিশেষ জরুরি। কারণ আমি যখন এখানে ডিসকাস করব চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইনারগুলো, তার পাশাপাশি আনুষঙ্গিক যে সকল ইনফরমেশানগুলো তোমাদের প্রয়োজন পড়বে, আমি কিন্তু সেগুলোও তোমাদেরকে প্রোভাইড করব। দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের ডেফিনেটলি সেই সকল বিষয়গুলো, মানে যেগুলো তোমাদের খাতা কলম বা নোটস, একটা খাতা করবে, এটা তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোটস আমি কমপ্লিট করে দেবো। এবং যেটা আমি তোমাদের কথা দিয়েছিলাম, 3 মাসের মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব। প্রতিদিন সকাল 9টায় তোমাদের যে এখন ক্লাসটা আসবে সেটা হলো জিকের, আর দু একদিনের মধ্যেই অঙ্ক ক্লাসটা আমি শুরু করে দেবো। তারপরে ক্লাসটা হবে তোমাদের রিজনিংয়ের, দেন তোমাদের ক্লাসটা শুরু করাবো ইংলিশের, সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ এবং যেটুকুটা তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। এবং আমি বালুঘাট স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার হেড অফিসে আমি যে ক্লাসটা করিয়ে থাকি, সেম ক্লাসটাই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা যারা চাইছো যে আমার কাছে থেকে প্রিপারেশন নেবে, আবাসিকের থেকে প্রিপারেশন নেবে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের স্টাফসের নাম্বার রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই যুক্ত থাকো। আমি সরাসরি তোমাদেরকে এখানে ক্লাস করিয়ে দেবো। অফলাইন ক্লাস অবশ্যই বেটার হয়, এটা নিয়ে কোনো ভুল নেই, এটা যেটা বাস্তব সত্য কথা। অনলাইনে আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার, যাতে করে তোমরা আমাদের সঙ্গে যারা কানেক্ট হতে পারছো না, যতটা সম্ভব কানেক্ট হও, যাতে করে তোমাদের প্রিপারেশনটা সেই মাত্রায় নেয়। আবারও বলি, কাট অফ কিন্তু তোমাদের এবার অন্য মাত্রা ছবে, সেটা নিয়ে আমি হয়তো পরবর্তী আবারও একদিন আসবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে লাইভে আসবো। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমি শুরু করতে চলেছি তোমাদের যে ক্লাসটা নিয়ে। এই ক্লাসের তোমরা যে লিঙ্ক, মানে এই যে ক্লাসের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ যে লিঙ্কটা প্লেলিস্ট আকারে তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশান বক্সটা কোথাও তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা রেখে দাও, যাতে করে তোমাদের কাছে খুব যত্নে সেই জিনিসটা থেকে যায়। কোনো টেনশন করবার দরকার নেই। চ্যাপ্টার ওয়াইজ যখন আমি ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের সম্পূর্ণ মক টেস্ট আমি প্রত্যেকটা ক্লাসের পরপর করিয়ে দেবো। একদিনে হয়তো সম্পূর্ণটা সম্ভব না হলেও 2-3 দিনের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, আর তাড়াহুড়ো কেউ করবে না, ধীরে সুস্থে করো। দেখো আমি কীভাবে তোমাদের কমপ্লিট করাই। একটা ক্লাস দেখো কষ্ট করে তোমাদের মূল্যবান সময় দিয়ে, আশা করছি তোমাদের আর দ্বিতীয় কোনো জায়গায় তোমাকে ভিজিট করতে হবে না। তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট, যেটা আমাদের হেড অফিস, তা বাদেও আমাদের গঙ্গারামপুর, মালদা, কালিয়াগঞ্জ, তপন ব্রাঞ্চ আমাদের রয়েছে। এবং আজকে আমরা যেখানে আলোচনা করব অধ্যায় ভিত্তিক ইতিহাসের বিশদে আলোচনা, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, যেখান থেকে আমরা আলোচনা করব। এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অফলাইন ব্রাঞ্চের মধ্যে দিয়ে, তারা অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যেখানে ম্যাডাম তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করে দেবে, আমার ম্যানেজার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এবার যে আমি আলোচনা করছি,
থ্রু, যেটা ইতিহাসের বিশদ আলোচনা নিয়ে তার প্রথম যে ওয়ান লাইনারটা আমাদের চোখের সামনে রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথম যে আমাদের পার্টটা রয়েছে সেটা প্রাচীন ভারতের ইতিহাসের উৎসের প্রথম যে ওয়ান লাইনার সেটা হলো আমাদের, এটা প্রশ্ন আকারে তোমরা লিখে রাখবে, হ্যাঁ, সবচেয়ে সুবিধা হবে, প্রশ্ন উত্তর করে লিখবে। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ। তোমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে তাদের মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি, তো আমাদের সেটা হয়ে যাবে ঋগ্বেদ। সংস্কৃত ভাষায় বাল্মীকি রচিত রামায়ণ, যেটা কৃত্তিবাস ওঝা বাংলায় অনুবাদ করেন, এবং সংস্কৃত ভাষায় ব্যাসদেব যেটা রচনা করেছিলেন তোমাদের মহাভারত, সেটাকে কাশিরাম দাস বাংলায় রচনা করেন। তোমরা কিভাবে লিখবে? কে সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং কে তোমাদের সংস্কৃত এবং বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন, নাম সহ সম্পূর্ণ লিখে রাখবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। এই যে পাতাটা রয়েছে এই পাতার সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা। ভারতীয় পুরাণের মোট সংখ্যা কত? তো ভারতের পুরাণের যে মোট সংখ্যা, ভারতীয় পুরাণের যে উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, গুরুত্বপূর্ণ উপাদানের মানে পুরাণের এক কথায় যদি উল্লেখ করা হয় সেটা মোট করা হয়েছে আমাদের 18টি। অর্থাৎ যদি আমি এক কথায় বলি, প্রাচীন ভারতের ইতিহাসের রচনার ক্ষেত্রে যে ভারতীয় পুরাণের যে উল্লেখ পাওয়া গেছে সেটা পাওয়া গেছে মোট হলো আমাদের 18টি। ঠিক আছে, ওকে। পরবর্তী যে পাঠটি রয়েছে সেটা দেখে নাও। পালি ভাষায় লিখিত বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ প্রচার করা হতো কিন্তু প্রাকৃত ভাষায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দু ধরনের প্রশ্ন তোমাদের এখান থেকে এসে থাকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, আচ্ছা তোমরা তো মনে হয় প্রত্যেকেই জানো যে আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি। তো বৌদ্ধদের যদি প্রধান ধর্মগ্রন্থের নাম বলা হয়, এক সেকেন্ড স্টুডেন্টস, বৌদ্ধদের যদি প্রধান ধর্মগ্রন্থের নাম বলা হয় সেটা কি হলো আমাদের ত্রিপিটক। ঠিক আছে, ত্রিপিটক, ওকে, তয়ফলাসি পয়সি ট আর ক, ত্রিপিটক। এইবার আমি বলে দিই তোমাদের, এক সেকেন্ড আমি একটু কলমটা চেঞ্জ করে নিই তোমাদের জন্য। আচ্ছা, ওকে, ত্রিপিটক। এইবার আমি বলি, এই যে ত্রিপিটকটা তোমাদের এখানে করা আছে, যে লেখা আছে, এই ত্রিপিটক যেটা আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, এটা কোন ভাষায় তোমাদের হচ্ছে লেখা হতো। দেখো, আমরা যদি এখন আমি তোমাদের সাথে ইংলিশে কথা বলি না, তোমরা কিন্তু কমফোর্টেবল হবে না, তাই কি না? তোমাদের সাথে সবসময় আমাকে বাংলায় বলতে হবে, তাহলে তোমরা বেশি কমফোর্টেবল হবে। যদিও বা আমার কাছে একটা ইংলিশ ম্যাটার থাকে, তো আমি যদি ওটা এক্সপ্লেন করে দিই বাংলায়, তাহলে তোমাদের কাছে ওটা অনেক বেশি সহজবোধ্য হবে। ঠিক সেইভাবে বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ ছিল ত্রিপিটক, এই ত্রিপিটকটা লেখা হয়েছিল পালি ভাষায়, যেটা ছিল তাদের লোকাল তাদের হচ্ছে লিখিত ল্যাঙ্গুয়েজ। বাট সেটাকে প্রচার করা হতো কোন ভাষায়? সেটাকে প্রচার করা হতো আমাদের পালি ভাষায়। আচ্ছা, পালি ভাষায় কেন প্রচার করা হতো? একদম একই রিজন, আমি তোমাদেরকে কেবলই যেটা বললাম, সেই সময়কার, এটা যদি আমি তৎকালীন সময়ের কথা বলি, ওই সময়ে ওই এলাকার মানে ওই স্থানের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা ছিল আমাদের প্রাকৃত। তো সেই কারণেই বৌদ্ধদের যে বৌদ্ধ ধর্মগ্রন্থ যেটা ত্রিপিটক, সেটা আমাদের লেখা হয়েছে পালি ভাষায়, কিন্তু সেটা প্রচার করা হতো হলো প্রাকৃত ভাষায়। তো আমরা পয়েন্ট করব এখানে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, সেটা লেখা হতো কোন ভাষায় এবং প্রচার করা হতো কোন ভাষায়। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনাদার কোশ্চেন। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি, সেটা হলো দ্বাদশঙ্গ। স্টুডেন্টস, ক্লাসটা ভালো করে নেবে। আমি এক্সপেক্ট করব কালকে যখন আমি 40 সেটস অফ মক টেস্ট আনবো রেগুলার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, 40তে 40 কিন্তু স্কোর করা চাই তোমাদের। তাহলে আমি মনে করবো যে আমার যে খাটনিটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ জীবন চরিত সম্পর্কে আলোচনা করব তৎকালীন সময়ের, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম প্রশ্ন, হর্ষচরিত যে গ্রন্থটা সেটা কার রচনা? তো হর্ষচরিত গ্রন্থটা হচ্ছে তোমাদের বাণভট্টের রচনা। এবং হর্ষচরিত কার সম্পর্কিত? হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কিত। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন বেরোচ্ছে। প্রথম কথা, হর্ষচরিত কার রচনা এবং হর্ষচরিত কার সম্পর্কে লেখা হয়েছে। সেম অ্যাজ বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত লেখা হয়েছে অশ্ব ঘোষের দ্বারা এবং সেখানে বুদ্ধদেব সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য পেয়ে থাকি। রামচরিত কার লেখা? রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা। নন্দীর বানটা একটু ভুল আছে, যাই হোক, নো প্রবলেম, একটু কারেকশন করে নেবে, দীর্ঘই হবে এটা, ওকে। এবং এখানে তথ্য সম্পূর্ণ কার দেওয়া রয়েছে? তো এখানে তথ্য যেটা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে সেটা হলো তোমাদের
রামপাল সম্পর্কিত। আচ্ছা, পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা হলো রামপাল, তার সম্পর্কিত তথ্য দেওয়া রয়েছে আমাদের রামচরিতে। এইবার স্টুডেন্টস একটা কনফিউশন যুক্ত একটা প্রশ্ন আমি বলি, হ্যাঁ, আমার ফট করে মনে পড়ে গেল এই রিলেটেড কোশ্চিন। রামচরিত কিন্তু লেখা সন্ধ্যাকর নন্দীর, কিন্তু যদি রামচরিত তোমাদের রামচরিত মানস বলা হয়, হ্যাঁ, রামচরিত মানস যদি তোমাদের বলা হয়, তাহলে কিন্তু স্টুডেন্টস আবার উত্তরটাই কিন্তু তোমাদের পাল্টে যাবে, তাই কি না? রামচরিত মানস কিন্তু আবার ইয়ের লেখা না, কি বলে হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা না। তো রামচরিত মানস যেটা, সেই রামচরিত মানস কিন্তু তোমাদের কার লেখা, সেটা হলো আমাদের, আমি একটু ক্লিয়ার করে লিখে দিই, তোমার লিখে নেবে, হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, আরেকবার ক্লিয়ার করে তোমাদের লিখে দিচ্ছি। ওকে ওকে, রামচরিত মানস, হ্যাঁ, রামচরিত মানস যদি বলা হয়, সেটা কিন্তু লিখেছে হচ্ছে তুলসী দাস, এটা লিখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুলসী দাস। রামচরিত লিখেছে হচ্ছে সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছে হচ্ছে তুলসী দাস, যেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। এবার আসলো আমাদের বিক্রমাদেব চরিত। বিক্রমাদেব চরিত কার লেখা? এটা হলো আমাদের বিহল্লনের লেখা, এবং এখানে কার সম্পর্কিত তথ্য পাওয়া যায়? এখানে পাওয়া যায় আমাদের ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কিত সম্পূর্ণ তথ্যগুলো আমরা এখানে পেয়ে থাকি। ওকে ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, মানে ইয়ে কী রয়েছে, আলোচনা কি রয়েছে? আচ্ছা দেখো, আমাদের টাইপিস্টের কাজ, টাইপিস্ট আমরা ভুল করে রেখে দিয়েছি, এটা বিশদে কিন্তু বানানোটা হবে না, পেটকাটা মূর্ধন্য হবে, কেবল ঝুঁকে বললো, নো প্রবলেম, একটু ইগনোর করে নেবে, হ্যাঁ, অনেক কাজ থাকে, তারাও একটু একটু ভুল করে দেয়। দেখো, আচ্ছা, অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ যেগুলো, যেটা হলো কীর্তি কৌমুদী কার লেখা? তো এটা আমাদের সোমেশ্বরের লেখা, ঠিক আছে। সোমেশ্বরের কীর্তি কৌমুদীটা না অতটা বেশি ইম্পর্টেন্ট না, তোমাদের সোমেশ্বরের যে রাসমালা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় রাস, তোমরা কোশ্চিন তৈরি করবে, রাসমালা কার লেখা? সেটা হলো আমাদের সোমেশ্বরের লেখা। এবং চাচনামা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার লেখা? এটা হলো আমাদের কাজী ইসমাইলের লেখা। এই যে চাচনামা গ্রন্থটা না, যে 712 খ্রিস্টাব্দে আরবরা যে সিন্ধু জয় করতে হয়েছিল, কত সাল বললাম? 712 খ্রিস্টাব্দে। এই তৎকালীন সময়ের কিন্তু, এবং আরবরাই কিন্তু ছিল প্রথম যারা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল, ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখার তোমাদের বিষয়। তো আমাদের 712 খ্রিস্টাব্দে যখন যারা পৌঁছেছিল, তো সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা পেয়ে থাকি হচ্ছে চাচনামা গ্রন্থে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনাদার কোশ্চিন, রাজতরঙ্গিনী গ্রন্থ আমরা ছোট থেকে পড়ে এসেছি। রাজতরঙ্গিনী গ্রন্থটা স্টুডেন্টস কার লেখা? রাজতরঙ্গিনী যে গ্রন্থটা, সেই গ্রন্থটা হচ্ছে কলহনের লেখা, এটা সবার আগে লিখে নেবে, হ্যাঁ। এবং আমরা রাজতরঙ্গিনী থেকে কার সম্পর্কিত তথ্য পাই? এটা আমরা কাশ্মীর সম্পর্কিত সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু পেয়ে থাকি। তাহলে প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটা কে লিখেছিল? সেটা লিখেছিল আমাদের হচ্ছে কলহন, এবং সেখান থেকে আমরা কার বা কোথাকার আমরা ইনফরমেশন পেয়ে থাকি? সেটা হলো আমরা সম্পূর্ণ কাশ্মীরের কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে থাকি। এবং এই রাজতরঙ্গিনী অনুযায়ী সেই কাশ্মীরের কিন্তু প্রথম যিনি রাজা ছিলেন, তার নাম হলো গোনন্দ। এটা তোমাদের পিএসসি লেভেলে একটু কোশ্চিন চলে গেল। আমি যদি ইম্পর্টেন্ট কোশ্চিন বলি, তাহলে তোমরা লিখবে রাজতরঙ্গিনী কার লেখা, এবং সেখানে আমরা কোথাকার ইনফরমেশনটা পেয়ে থাকি। ওকে, এবং রাজতরঙ্গিনী অনুসারে শ্রীনগর যে রাজ্যটা, সেটা স্থাপন করেছিল কি? আমাদের রাজা অশোক, ঠিক আছে। আমাদের সুলতান যুগের রাজা অশোক কিন্তু আমাদের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তিনি শ্রীনগরে, তার এক কথায় যদি প্রশ্ন আসে, সেটা তো কোন মতামত অনুসারে আসবে না, তোমাদের ডিরেক্ট কোশ্চিন আসবে শ্রীনগর যে ইয়েটি মানে শহরটি, সেটা কে স্থাপন করেছিল? সেটা করেছিল আমাদের রাজা অশোক। ওকে স্টুডেন্টস, নেক্সট আমাদের ইম্পর্টেন্ট টপিকে চলে আসি। পরবর্তী টপিকটা আমাদের কি রয়েছে, যে জয়নাল আবেদিনকে তোমাদের কাশ্মীরের আকবর বলা হয়। এগেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সরাসরি প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? তো কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে আমাদের জয়নাল আবেদিনকে। জয়নাল আবেদিনকে আমাদের কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে, এবং তিনি মহাভারত এবং রাজতরঙ্গিনী দুটো যে গ্রন্থ আমাদের রচনা করা হয়েছিল, যেটা আমাদের কাশিরাম দাস এবং আমাদের কলহন রচনা করেছিল, সেটা কিন্তু পার্সিক ভাষায় তিনি অনুবাদ করেছিলেন। তাহলে তোমরা স্টুডেন্টস এবার প্রশ্নটা কি লিখবে? এবার তোমরা প্রশ্নটা লিখবে, এইটা লেখার দরকার নেই, আমি তোমাদের ডাব্লিউপি রিগার্ডিং আমি এই লাইনটাকে আমি একটু বাদ দিয়ে দেবো, এই লাইনটাকে আমি বাদ দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট প্রশ্ন লিখবে, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। ওকে, অর্থশাস্ত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অর্থশাস্ত্র কে রচনা করেছিল? তো অর্থশাস্ত্র রচনা করেছিল কৌটিল্য।
এবং তোমাদের কিন্তু স্টুডেন্টস এখন একটা প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে কমেন্ট সেকশনের জন্য ছাড়বো। কৌটিল্য কার রাজসভায় ছিল বা কাকে মানে দেখো, কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, এটাও খুবই গুরুত্বপূর্ণ যে চাণক্যের অপর নাম কি বা কৌটিল্যের অপর নাম কি বা বিষ্ণুগুপ্ত কার অপর নাম। তো এই তিনটে কিন্তু একই ব্যক্তি, ঠিক আছে, একই ব্যক্তির এক একটা নাম। এই চাণক্যের সম্পর্কে তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে তিনি কী লোক ছিলেন, কীরকম তিনি মানে কি বলবো গাইড ছিলেন, তিনি বুঝতে পারবে। তো যাই হোক, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে, চাণক্য বা কৌটিল্য কার রাজসভায় ছিল, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি তার হাত ধরেই কিন্তু তিনি এক সাম্রাজ্যের সূচনা করেছেন। আমি অনেকটা ক্লু দিয়ে দিলাম। আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য, কমেন্ট সেকশনে উত্তর কিন্তু এক্ষুনি চাই। ওকে, পরবর্তী যে আমাদের টপিকটা রয়েছে সেটা রয়েছে আমাদের হচ্ছে চরক সংহিতা। চরক সংহিতা গ্রন্থটির রচয়িতাকে। তো চরক সংহিতা গ্রন্থের রচয়িতা হলো চরক। আবার এখান থেকে দ্বিতীয় প্রশ্ন আমাদের কি আসছে, চরক কার রাজসভাকে অলঙ্কৃত করেছিল? তো চরক কিন্তু কনিষ্ক রাজসভাকে অলঙ্কৃত। আচ্ছা, কনিষ্ক কোন বংশের ছিল স্টুডেন্টস, ফটাফট বলে দাও। কুষাণ বংশের। এবং কুষাণ বংশ যদি বলা, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের কিন্তু রাজধানী ছিল পুরুষপুর, যেটাকে বর্তমানে বলা হচ্ছে আমাদের পেশোয়ার, তাই না? পুরুষপুর, যেটা বর্তমানে বলা হচ্ছে পেশোয়ার। এবং তার পাশাপাশি শকাব্দ মনে পড়ছে, আমরা অনেকদিন আগে পড়েছি বা এখনও পড়তে পারি, তোমরা নিজেদের মতো পড়তে পারো, নতুন স্টুডেন্ট হলে নতুন শুনবে। শকাব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। শকাব্দ কার আমলে সূচনা হয়েছিল? সেটা হচ্ছে কনিষ্কের আমলে। সাল 78 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দে আমাদের শকাব্দের সূচনা হয়। এবং কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। এই দুটো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আরও একটা কথা বলো তোমাদের, একটা আচ্ছা এটা উত্তর বলেই দিচ্ছি। কনিষ্ক কী নামে পরিচিত ছিল আমাদের? দ্বিতীয় অশোক। দ্বিতীয় অশোক নামে কিন্তু পরিচিত ছিল আমাদের হচ্ছে কনিষ্ক। ওকে, পরবর্তী টপিকে এগিয়ে যাচ্ছি। প্রজ্ঞা পারমিতা যে গ্রন্থটা, স্টুডেন্টস মনে পড়ছে? প্রজ্ঞা পারমিতা যে গ্রন্থটা, এই গ্রন্থের রচয়িতাকে। তো প্রজ্ঞা পারমিতা যে গ্রন্থটা, সেই গ্রন্থের রচয়িতা হলো আমাদের নাগার্জুন। নাগার্জুনও কিন্তু কনিষ্কের রাজসভাতেই ছিল। আমি অলরেডি কনিষ্ক সম্পর্কে বলে দিলাম, তোমরা আশা করি অলরেডি তোমরা নোট ডাউন করেই নিয়েছো কনিষ্ক সম্পর্কে কোন তিনটা প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এখানে একটা আমাদের প্রশ্ন কি আসলো, প্রজ্ঞা পারমিতা কার রচনা? নাগার্জুনের। এগেন ভেরি ভেরি স্টুডেন্টস ইম্পর্টেন্ট কোশ্চিন আবার চলে এসছে। মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে। তো ডিয়ার স্টুডেন্টস মাথায় রাখতে হবে যে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা হলো আমাদের বিশাখ দত্ত। এবং এই বিশাখ দত্ত কোন যুগে ছিল? গুপ্ত যুগে। গুপ্ত যুগ স্টুডেন্টস তোমাদের মনে বলছে, সেই চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্তের হাত ধরে গুপ্ত বংশের সূচনা। সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ান বলা হতো, অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। সমুদ্রগুপ্ত যিনি সেরা শাসক ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি যে উপাধি নিয়েছিলেন, এই জায়গা থেকেই আমাদের আসছে গুপ্ত যুগ। এবং সেই গুপ্ত যুগের একজন গণ্যমান্য আমাদের সাহিত্যিক ছিলেন হচ্ছে বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন, এই চলে আসলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে সেই গুপ্ত যুগ। এবং অমর কোষ, এই গ্রন্থটার কে রচনা করেছিলেন? সেই গ্রন্থটাও কিন্তু রচনা করেছিলেন অমর সিংহ। এবং চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু নবরত্ন ছিল, মাথায় রাখার বিষয়, তাই না? আমরা আরও একজনের সভায় কিন্তু নবরত্ন পাবো। বড় তো স্টুডেন্টস কার? সেটা হলো আকবরের সভায়। মনে পড়ছে বীরবল, যার ডাকনাম কি? মহেশ দাস। মনে পড়ছে তারসেন, যার ডাকনাম কি আমাদের? রামতনু পাণ্ডে। তো এই যে আমাদের টোডরমল, তিনি ছিলেন রাজস্ব মন্ত্রী। এই যে আকবরের নবরত্ন, আর এখানে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু নবরত্ন ছিল। এবার স্টুডেন্টস তোমাদের প্রশ্ন, স্যার যদি দুটোই আসে? থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় এটা থাকবে বা ওটা থাকবে, যে কোনো একটা অপশানে পাবে। নবরত্ন কার রাজসভায় ছিল? যদি প্রশ্নটা পরীক্ষায় আসে তাহলে হয় আকবর থাকবে, আদারওয়াইজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকবে। তোমরা যে কোনো একটা পাবে, তোমরা সঠিক উত্তরটাই আশা করবো তোমরা করে আসবে। আকবর বলতে এই যে নবরত্ন ছিল না, তার মধ্যে বীরবলটা কেন গুরুত্বপূর্ণ জানো? কেন বীরবলই হচ্ছে একমাত্র নবরত্নের মধ্যে ছিল যে দিন-ই-ইলাহি, যেটা আকবর প্রবর্তিত ছিল, সেই দিন-ই-ইলাহিকে তিনি একমাত্র গ্রহণ করেছিলেন। সেই কারণে তিনি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরেও কথা শরীর সাগর আমাদের গ্রন্থের রচয়িতাকে সোমদেব। এটা একটু বানানটা ক্লিয়ার করে নেবে, এটা সোমদেব হবে। হ্যাঁ, এগুলো টাইপিং মিস্টেক, অনেক টাইপ করতে হয়, তো টাইপিস্টেরও কিছু ভুল হয়, কোনো ব্যাপারটা আমি কারেকশন করে দেবো, কোনো টেনশন নেই। সোমদেব হলো তোমাদের কথা শরীর সাগরের রচয়িতা। পরবর্তী প্রশ্ন কি? ধৈ। ঠিক আছে, পবনদূত মনে পড়ছে তোমাদের? পবনদূত গ্রন্থের রচয়িতাকে ধৈ। তাহলে প্রথম প্রশ্ন আমাদের আসলো পবনদূত গ্রন্থের রচয়িতাকে ধৈ। এবার ধৈ কে ছিল? ডাইরেক্ট প্রশ্ন। লক্ষণ সেনেরও কিন্তু আমাদের
এক সেকেন্ড স্টুডেন্টস, ওকে ডিয়ার স্টুডেন্টস, তো কোথায় গেল? লক্ষণ সেনের সভাকবি এবং আমাদের নবরত্ন, লক্ষণ সেনের যে নবরত্ন ছিল তাদের মধ্যে দেখো, লক্ষণ সেনের নবরত্নটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, এটাকে তুমি স্কিপ করতে পারো। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের তৈরি হচ্ছে সেখানে হলো তোমাদের লক্ষণ সেনের সভাকবি ছিল হচ্ছে ধৈ, যে প্রবন্ধ রচনা করেছে। স্টুডেন্টস এখানে না একটা আমার ইম্পর্টেন্ট লাইন বাদ চলে গেছে, যেটা আমি একটু চেক করে নিলাম তোমাদের ভিডিওটা পজ করে, যে আমার এখানে একটা জিনিস দেখা গিয়েছিল, রামচরিত মানসটা বাদ চলে গেছে, কেন এর আগেই রামচরিত মানসটা আমার দেওয়ার কথা ছিল। আমি এই লাইনের লাস্টে আমি বলে দিচ্ছি, এই পাতাটা আমি করানোর শেষে বলে দিচ্ছি। ওকে, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে স্টুডেন্টস, তো গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হলো জয়দেব। এই জয়দেবও কিন্তু সেম তোমাদের লক্ষণ সেনের কিন্তু একজন প্রিয় সভাকবি ছিলেন। তাহলে লক্ষণ সেনের সভাকবি আমরা দুজন দেখতে পেলাম, ধৈ আর দিক থেকে জয়দেব, ঠিক আছে। তাহলে আমাদের গীত গোবিন্দ কার রচনা? জয়দেবের, এবং পবনদূত কার রচনা? ধৈর, এবং দুজনে কিন্তু লক্ষণ সেনের সভাকবি। স্টুডেন্টস একটা ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? লক্ষণ সেন, একটা কমেন্ট সেকশনে জানাও তো ফটাফট। লক্ষণ সেন একটা গ্রন্থ যেটা বল্লাল সেন কিন্তু কমপ্লিট করতে পারেনি, সেই গ্রন্থটা কমপ্লিট করেছিল, কমেন্ট সেকশনে ফটাফট জানিয়ে দাও সেই গ্রন্থটা কোন গ্রন্থ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতাকে? সিম্পল প্রশ্ন, মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতা হলো আমাদের শূদ্রক। মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতা হলো আমাদের শূদ্রক, এও কিন্তু ছিল আমাদের হচ্ছে গুপ্ত যুগের। যদি ডাইরেক্ট প্রশ্ন আসে তোমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তও দিতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। তিনি গুপ্ত যুগের একজন সাহিত্যিক ছিলেন, মৃচ্ছকটিকম যিনি গ্রন্থটি রচনা করেছিলেন। এবং বৃহৎ কথা গ্রন্থের রচয়িতাকে ছিল, বৃহৎ কথা গ্রন্থের রচয়িতা ছিল গুণাঢ্য, ঠিক আছে। এগুলো তোমরা জাস্ট কোশ্চিনটাকে করে নেবে এবং এটা প্রশ্ন উত্তর আকারে কিন্তু স্টুডেন্টস লিখে নেবে। আমি অনলাইনার হিসেবে তোমাদের কিন্তু সম্পূর্ণটা এখানে পড়িয়ে দিচ্ছি। মক টেস্ট তো থাকছেই চ্যাপ্টারের উপরে, কোনো টেনশনের ব্যাপার নেই, সব মক টেস্ট পেয়ে যাবে। তোমরা তোমাদের মতো কোশ্চেনগুলোকে অনলাইনার আদারওয়াইজ মক টেস্ট আকারে নিজেরা তৈরি করে নিতে পারো। মক টেস্ট করে নিলে আই থিঙ্ক একটু বেটার প্রিপারেশনটা হবে। যাই হোক, আমি আরেকবার লিখে দিই যে তুলসীদাস যেটা রচনা করেছিলেন সেটা কি রচনা করেছিলেন? আমাদের রামচরিত মানস, তাই না? এইবার এখানে একটা প্রশ্ন ছুটে গেছিল আমার, রামচরিত মানস যেটা রচনা করেছিলেন তুলসীদাস, ইনি কার রচসভায় ছিলেন? তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের এখানে আমার বাদ চলে গেছিলো বা তথ্য দিতে বাদ চলে গেছিলো, সেটা হলো আকবরের সভায়। মুঘল রাজা, শ্রেষ্ঠ রাজা আকবরের রাজসভায় ছিলেন কিন্তু হচ্ছে তুলসীদাস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পাতায় এটা ঢোকানোর কথা ছিল, এটা কোনো কারণে আই থিঙ্ক স্কিপ হয়ে গেছে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। ওকে, পরবর্তী পার্টে চলে যাই। এই দেখো, কেবলই প্রশ্ন তোমাদের ধরলাম, তার মধ্যেই চলে এসেছে। কি বলেছে? দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে তোমাদের বল্লাল সেন। সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা বা সেন বংশের রাজা বল্লাল সেন কিন্তু দুটো গ্রন্থ লিখেছিল, তাই কি না? বলতে পারবে আর কিছু লিখেছিল কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে দুটো গ্রন্থ আমাদের গুরুত্বপূর্ণ, সেই দুটো গ্রন্থ সম্পর্কে আমরা জানবো। একটা ছিল দান সাগর আর একটা ছিল হচ্ছে আমাদের অদ্ভুত সাগর। এইবার স্টুডেন্টস আমি তোমাদেরকে বলি, দান সাগর কিন্তু তিনি কমপ্লিট করে দিয়েছিলেন, কিন্তু অদ্ভুত সাগর কিন্তু তোমাদের কমপ্লিট করতে পারেনি। সেটা ফাইনালি কে কমপ্লিট করেছিল? সেটা করেছিল কিন্তু লক্ষণ সেন। আই থিঙ্ক তোমরা এতক্ষণ উত্তর দিয়ে দিয়েছো। আরও দুটো গ্রন্থ লিখেছিল হচ্ছে আমাদের বল্লাল সেন, সেই দুটো গ্রন্থের নাম আশা করি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। আমি উত্তরটা বলে দিই, এক হলো উত্তর সাগর আর একটা হলো প্রতিষ্ঠা সাগর, যে দুটো তোমাদের পরীক্ষার প্রশ্নের জন্য একদমই ইম্পর্টেন্ট না, আমি বলে দেবো। তো এই দুটো তোমরা মনে রাখলে কিন্তু অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তোমাদের থাকছে। চাচনামা গ্রন্থটা আমরা কেবলই বললাম, চাচনামা গ্রন্থটা থেকে আমরা কে লিখেছিল? এই গ্রন্থের রচয়িতা ছিল কাজী ইসমাইল, ঠিক আছে। এবং এই চাচনামা গ্রন্থকে আবু বকর ফার্সিতে কিন্তু অনুবাদ করেছিল। আমরা কেবলই বললাম মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে যখন তিনি সিন্ধু প্রদেশে আসেন এবং প্রথম মুসলিম আক্রমণ, স্টুডেন্টস কেবলই আমি কিন্তু ডিটেলটা আমি ওখানেই দিয়ে দিয়েছিলাম, প্রথম মুসলিম আক্রমণ ভারতবর্ষে কে ছিল? মোহাম্মদ বিন কাসিমের, যিনি ছিলেন আমাদের আরব থেকে এসেছিলেন কত সালে? 712 খ্রিস্টাব্দে। ওকে স্টুডেন্টস, পরবর্তী যে আমাদের পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে একজন নবরত্ন, তিনি কে ছিলেন? কালিদাস। সেই কালিদাস যার আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে থাকি, তাই না? তো এই কালিদাসের যে তিনটে গ্রন্থ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র সেই তিনটে গ্রন্থ সম্পর্কে আমরা জানবো। তাহলে কালিদাসের যে গ্রন্থটা হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম এবং কুমার সম্ভ্রম, এই তিনটে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে। এবারও তোমাদের অভিজ্ঞান শকুন্তলমটা তোমাদের এখানে দেওয়া নেই, যেটা তোমাদের অতটাও বেশি ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে সেটা তোমরা নোট করে নিতে পারো। অভিজ্ঞান শকুন্তলম সেটাও কিন্তু কালিদাসের রচনা। এবারও তোমাদের মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম এবং কুমার সম্ভ্রম, এইটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পার্টটা কি রয়েছে দেখো, বলেছে কীর্তাঞ্জনিয়ম গ্রন্থের রচয়িতাকে, কীর্তাঞ্জনিয়ম গ্রন্থের রচয়িতা হলো ভারবি। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে পল্লবরাজ ছিল, পল্লবরাজ তোমরা খুব ভালো করেই জানো, পল্লবদের রাজা সিংহ বিষ্ণু, আইবির সিংহ বিষ্ণু, পল্লবরাজ সিংহ বিষ্ণুর হচ্ছে মানে ওই সময়কালীন ছিল হচ্ছে ভারবি, ঠিক আছে। তার মানে যে রচিত যে গ্রন্থ তার নাম হচ্ছে আমাদের কীর্তাঞ্জনিয়ম। ওকে, এবার পরবর্তী যে আসবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আমাদের এখান থেকে উঠে আসবে। প্রথম প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতাকে। তো সবার আগে মাথায় রাখতে হবে পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলো আমাদের বিষ্ণু শর্মা, এবং তিনি কোন যুগের পণ্ডিত ছিলেন? তিনি কিন্তু গুপ্ত যুগের পণ্ডিত ছিলেন, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের একজন একটু আগেই পড়লাম নবরত্নের মধ্যে কে ছিল? কালিদাস। আরেকজন নবরত্নকে বরাহমিহির, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তিনি দুটো যে গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচনা করেছিলেন সেটা কোনটা? সূর্য সিদ্ধান্তিকা এবং পঞ্চ সিদ্ধান্তিকা, এই দুটো গ্রন্থ কিন্তু রচনা করেছিল হলো বরাহমিহির। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, পল্লবরাজ সিংহ বিষ্ণু কে সভাকবি ছিল? ভারবি। সেই পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের সমসাময়িক ছিল কিন্তু হচ্ছে দণ্ডী। আইডিপিট কিন্তু সমসাময়িক, ওই সময়কালীন ছিলেন, ঠিক আছে। এবং দশকুমার চরিত তিনি কিন্তু রচনা করেছিলেন। তাহলে এক কথায় যদি আমি বলি দশকুমার চরিত কে রচনা করেছিল, তাহলে সেটা রচনা করেছিল হচ্ছে আমাদের দণ্ডী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। কাল কিন্তু পড়া অবশ্যই ধরবো, কালকে পড়া কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে দিতে হবে, ঠিক আছে স্টুডেন্টস। ওকে, এবার আমাদের পরবর্তী টপিকটা আমাদের কি আছে একবার দেখে নেওয়া যাক। পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে সেটা রয়েছে মিলিন্দ পঞ্চম। এই মিলিন্দ পঞ্চম যে গ্রন্থটি সেটি কার রচনা? তো স্টুডেন্টস সবসময় তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মিলিন্দ পঞ্চম কিন্তু আমাদের নাগসেনের রচনা, ঠিক আছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চিন, ব্যাকরণ বিষয়ক যে একটা গ্রন্থ সেটা হলো আমাদের মহাভাষ্য। এই ব্যাকরণ মানে আমাদের ডিকশনারি টাইপ বলতে, ব্যাকরণ টাইপ বলতে পারো আমাদের সেই বামনদেব চ্যাটার্জি যে বাংলা ব্যাকরণ, ওই ধরনের সংস্কৃত ব্যাকরণ। এই যে সংস্কৃত ব্যাকরণ বই, এই বইয়ের রচয়িতাকে, তো এই বইয়ের রচয়িতা হলো আমাদের পতঞ্জলি, ঠিক আছে। ওকে, এই পাতার এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হর্ষবর্ধনের রচনা যে গ্রন্থ মানে রচিত যে সকল গ্রন্থগুলো, প্রথম গ্রন্থটির নাম কি ছিল? রত্নাবলী। পরবর্তী গ্রন্থ ছিল আমাদের প্রিয়দর্শিকা, এবং তৎপরবর্তী গ্রন্থটির আমাদের নাম কি ছিল? নাগসেন। এই যে তিনটি গ্রন্থ, এই তিনটি গ্রন্থের রচয়িতাকে, এই তিন গ্রন্থের রচয়িতা হলো আমাদের হচ্ছে হর্ষবর্ধন, ঠিক আছে। তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন এখান থেকে আসতে পারে। ডিরেক্ট প্রশ্ন তোমাদের হবে যে প্রিয়দর্শিকা কার রচনা, তোমাদের উত্তর দিতে হবে হর্ষবর্ধনের, নাগানন্দ কার রচনা, বা রত্নাবলী কার রচনা। এবং তার পাশাপাশি পাণিনির যে অষ্টাধ্যায়ী, ঠিক আছে, এটা আরেকটা পয়েন্ট হবে তোমাদের, অষ্টাধ্যায়ী কার রচনা। তো মাথায় রাখার বিষয় হচ্ছে অষ্টাধ্যায়ী তোমাদের হচ্ছে পাণিনির রচনা, তিনি কিন্তু নন্দবংশের সমসাময়িক ছিলেন। আচ্ছা, আমি যেহেতু প্রথম করছি, ক্লাসটা করছি, তো আমাদের এডিটারের একটু আই থিঙ্ক কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে আমি দেখতে পাচ্ছি, কারণ এগুলো বুলেটিং করা নেই এবং এটা কিছু করা নেই। তো কোনো সমস্যার ব্যাপার নেই স্টুডেন্টস, জাস্ট তোমরা রিল্যাক্স থাকো। এর যে এডিটেড ভার্সনটা আমি এটা এডিট করে, মানে এগুলো প্রত্যেকটা বুলেট করে দিয়ে প্রত্যেকটা ওয়ান লাইনারকে সেপারেট করে আমি পরবর্তী যে রয়েছে এটা এডিটেড যে পিডিএফটা থাকবে সেটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় যখন পিডিএফটা নিয়ে তোমরা পড়বে। সেই পিডিএফটা তোমরা টেলিগ্রামে কিন্তু পেয়ে যাবে, লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো স্বপ্ন বাসব দত্তা। স্বপ্ন বাসব দত্তা গ্রন্থের রচয়িতাকে তোমাদের হলো ভাস, মহাকবি ভাস তোমাদের হচ্ছে স্বপ্ন বাসব দত্তার রচয়িতা। তোমরা আশা করি জানো যে বৎসরাজ উদ্দয়নের সঙ্গে যে বাসব দত্ত, এটা একটা বেশ মানে রোমান্টিক একটা বিবাহ ঘটনা সম্পর্কিত, তাই না? এটা আমরা ছোটোবেলা থেকে অনেকে মায়ের মুখে এগুলো ঘটনাগুলো আমরা শুনেছি, ঠিক আছে। তো এখানকার আমাদের এই পতঞ্জলির মহাভাষ্য এবং হর্ষবর্ধনের রচনা এবং অষ্টাধ্যায়ী পাণিনির, এই তিনটে কিন্তু এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই স্বপ্ন বাসব দত্তা এবং মিলিন্দ পঞ্চরাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ওকে, শুধুমাত্র সেই সকল গুরুত্বপূর্ণগুলোই প্রশ্নগুলোই আমরা এখানে কালেক্ট করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে স্টুডেন্টস, যেহেতু এটা আমাদের রেকর্ডেড ক্লাস হচ্ছে, তো আমি সম্পূর্ণটা একটু সময় নিয়ে আমাদের এডিটার দিয়ে এটা আমি চেঞ্জ করিয়ে নিলাম, ঠিক আছে, কারণ আমি স্যাটিসফাই হচ্ছিলাম না এটা করাতে।
তো আশা করি এইবার তোমাদের কিন্তু ক্লাসটাতে দেখো আমি এখানে বিশদেও চেঞ্জ করিয়ে দিয়েছি, সম্পূর্ণ চেঞ্জ, যে সকল ক্লাসটা করতে গেলে ভুল বেরোলো সেগুলো আমি চেঞ্জ করে দিলাম এবং প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে বুলেটিং করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, ওকে। দেখো পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে সেই পরবর্তী টপিকটা আমাদের কি রয়েছে সেটা একবার এক নজরে আমরা দেখে নিই। পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে যে আচ্ছা বাণভট্ট কে ছিল, পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা হবে বাণভট্ট কে ছিল। বাণভট্ট ছিল কিন্তু আমাদের হর্ষবর্ধনের সভাকবি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যে বাণভট্টের আচ্ছা হর্ষচরিত কার রচনা, একটু আগেই আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, না করা নয়। আমাদের হর্ষচরিত কিন্তু বাণভট্টের রচনা এবং সেখানে আমরা কার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারি। তো আমরা সেখানে কিন্তু হর্ষবর্ধন সম্পর্কে, যেহেতু হর্ষবর্ধনের সমাগম ছিল তো স্বাভাবিকভাবে হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। তোমরা যে স্টুডেন্টস তোমরা কি জানো যে হর্ষবর্ধনের উপাধি কী ছিল? এটা কিন্তু খুব পরীক্ষায় এসে থাকে। হর্ষবর্ধনের উপাধি ছিল কিন্তু শিলাদিত্য এবং তাকে সকল উত্তরনাথ পথও বলা হতো। ঠিক আছে, কারণ উত্তর ভারতটা তিনি কিন্তু অনেকটাই দখল করে নিয়েছিলেন। এবং কাদম্বরীও কার রচনা? কাদম্বরী কিন্তু বাণভট্টেরই রচনা। হর্ষচরিতটা তুলনামূলকভাবে তোমাদের কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী যে আমাদের প্রশ্নটা রয়েছে তোমাদের মেগাস্থিনিসের যে তথ্য সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের, সেই সম্পর্কে আমরা একটু এবার আলোচনা করব। আচ্ছা, আমরা ইন্ডিকা গ্রন্থটা কে রচনা করেছে এটা তো প্রত্যেকেই জানো, এটা মনে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রত্যেকেই কনসিডার করছো। ইন্ডিকা গ্রন্থটা কার রচনা? ইন্ডিকা গ্রন্থ কিন্তু মেগাস্থিনিসের রচনা। ঠিক আছে, আমরা এখান থেকে কার তথ্য পেয়ে থাকি? তো আমরা কিন্তু মেগাস্থিনিসের যে ইন্ডিকা গ্রন্থ থেকে তৎকালীন কিন্তু আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পেয়ে থাকি, মেনলি চন্দ্রগুপ্ত মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা তার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কিন্তু ব্যাবিলনের রাজা সেলুকাসের দূত হিসেবে তিনি কিন্তু মেগাস্থিনিস কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং এই গ্রন্থ থেকে কিন্তু যেটা বললাম মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন যে মৌর্য ভারত যে সময়ে কী ছিল না ছিল ওই সময়কার যে তথ্য সেগুলো কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ মৌর্য ভারত সম্পর্কে কিন্তু আমরা অনেক তথ্য সেখান থেকে পেয়ে থাকি। ওকে, পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকটা কী রয়েছে স্টুডেন্টস একবার দেখে নেওয়া যাক। বলেছে যে রোমান পণ্ডিত প্লিনি তার লেখা কি ন্যাচারালিস হিস্টোরিয়া। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবুও আমি তোমাদের আলোচনা করে দিই। পরীক্ষার যে প্রশ্নটা থাকবে সেটা এইভাবেই থাকবে যে ন্যাচারালিস হিস্টোরিয়া কার রচনা? তো এটা হচ্ছে আমাদের রোমান পণ্ডিত প্লিনির রচনা। ওকে ওকে, এইবার আসলো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, আমাদের সেই বিখ্যাত পাগল রাজা আমাদের মোহাম্মদ বিন তুগলক, তাই না? পরীক্ষার ডিরেক্ট প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে বা কোন বংশের রাজত্বকালে ভারতবর্ষে? যদি বংশ বলে তাহলে স্টুডেন্টস একদম আমরা ক্লিয়ারলি বলে দেবো তুগলক বংশে। আর যদি বলে কার রাজত্বকালে তাহলে তার উত্তর হবে, সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। পরীক্ষার জন্য কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাবে। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কী ছিল? আই রিপিট, মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কী ছিল? ঠিক আছে, ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলক সম্পর্কিত তথ্যগুলো আমরা পেয়ে থাকি কিতাবুল রাহেলা গ্রন্থে, যেটা কিন্তু ইবন বতুতার রচনা। তাহলে কিতাবুল রাহেলা গ্রন্থটা কার রচনা? এটা হলো আমাদের হচ্ছে ইবন বতুতার রচনা। পরবর্তী প্রশ্ন কি আছে? বিজয়নগর সাম্রাজ্য মনে পড়ছে তোমাদের? হরিহর এবং বুক্ক যেটা তোমাদের প্রতিষ্ঠাতা ছিল বিজয়নগর সাম্রাজ্যের। এই বিজয়নগর সাম্রাজ্যের প্রশ্ন এবার এখান থেকে আমাদের উঠে আসছে। আবু রাজ্জাক কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? সেটা হলো বিজয়নগর সাম্রাজ্যে, যদি সাম্রাজ্য বলা হয়। আর যদি বলা হয় কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল, তাহলে তিনি কিন্তু দ্বিতীয় দেবরায় তার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিল। এবং এখানকার আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের স্টুডেন্টস বলি। তোমরা জানো যে আমাদের ভাস্কো দা গামা কত সাল? 1498 সালের 17ই মে, ঠিক আছে, আমাদের হচ্ছে কালিকট বন্দরে কিন্তু এসেছিলেন। তিনি কিন্তু ছিলেন একজন পর্তুগিজ নাবিক। ঠিক আছে, তো এই সময়ে আমাদের কিন্তু রাজা ছিল হচ্ছে জ্যামরিন, কালিকটের রাজা ছিল হচ্ছে জ্যামরিন। তাহলে এখানে দেখো কতটা রিলেটেড কোশ্চেন চলে আসলো। প্রথম কথা, যখন ভাস্কো দা গামা ভারতে আসে, বিজয়নগর সাম্রাজ্যের রাজাকে ছিল দ্বিতীয় দেবরায়, তার আমলে কে এসেছিল? আব্দুল রাজ্জাক। এবং ভাস্কো দা গামা কত সালে এসেছিল সেটাও আমার এখান থেকে উঠে আসলো। জ্যামরিন দেখে আমার এটা ফট করে মনে পড়ে গেল না, ভাস্কো দা গামা যবে ভারতে আসে তখন তো জ্যামরিন ছিল তখনকার রাজা, তাই না? তাহলে কালিকট বন্দর সম্পর্কেও আমরা কিন্তু সেই ইনফরমেশনটা পেয়ে গেলাম কে কবে এসেছিল। ওকে, পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন। আমাদের ভারতে স্বর্ণ মুদ্রার আবির্ভাব কবে ঘটে বা প্রথম ব্যবহার আমরা কার দেখতে পাই?
এবার এখানে না একটা কনফিউশন মানে 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 কী বলবো, কনফিউশনমূলক একটা প্রশ্ন এসে থাকে, তাও কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করছি। যদি প্রশ্ন আসে ভারতে স্বর্ণমুদ্রার আবির্ভাব কারা করেছিল বা কারা প্রচলন শুরু করেছিল, তাহলে এটার উত্তর হবে ইন্দো গ্রিক রাজারাই। কথার কথা এটা তোমাদের অপশানে নেই, যদি অপশানে না থাকে তাহলে তার পরবর্তী উত্তরটা হবে হচ্ছে কনিষ্ক। ঠিক আছে, কুষাণ সাম্রাজ্যে কিন্তু আমাদের ভারতের স্বর্ণমুদ্রা আবির্ভাব ঘটে। তাহলে আই রিপিট, প্রথম প্রশ্ন কী হলো, যদি তোমাদের ইন্দো গ্রিক রাজারা থাকে তাহলে ইন্দো গ্রিকই হবে, যদি সেটা অপশানে না থাকে তাহলে তার পরবর্তী উত্তর হবে কনিষ্ক। এটা কিন্তু তোমরা মার্ক করে নেবে। ওকে, পরবর্তী তথ্য কি রয়েছে আমাদের, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে প্রাচীন মুদ্রার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় তার পদ্ধতিকে কি বলা হয়, সেটা বলা হয় নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স সেটাকে বলা হয়। এটা একদম ওয়ান লাইনের প্রশ্ন, এটা তোমাদের মুখস্থ করতে হবে। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, একটা গুরুত্বপূর্ণ টপিক উঠে এসেছে এখান থেকে, যে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেছিল। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল, আমাদের উইলিয়াম জোন্স। কত সালে, 1784 সালে। এবং তিনি ইন্ডোলজি চর্চার জন্যই তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন, এবং সেই সময়কার একজন বিখ্যাত ইন্ডোলজিস্ট ছিলেন হচ্ছে আমাদের ম্যাক্স মুলার। ঠিক আছে, ওকে। পরবর্তী আমাদের প্রশ্ন কি, মানে আলোচনার আমাদের কি কি পার্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করে নিই এক নজরে। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ লেখ, লিপি বা প্রশস্তির নাম, তার রচয়িতা এবং সেটার সম্পর্কিত বিষয়। প্রথম, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ভেরি 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 ইম্পর্টেন্ট। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, হরিসেনের রচনা ছিল হচ্ছে আমাদের এলাহাবাদ প্রশস্তি। এই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব সম্পর্কেই জানতে পারি। ঠিক আছে, এখানে অনেক কটা প্রশ্ন চলে আসলো। প্রথম প্রশ্ন, হরিসেন ছিল কার সভাকবি? তো হরিসেন ছিল আমাদের সমুদ্রগুপ্তের সভাকবি। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের রচনা। এবং এলাহাবাদ প্রশস্তি থেকে কার সম্পর্কে আমরা জানতে পারি, সেটা হলো সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি। দ্বিতীয় টপিক, নাসিক প্রশস্তি কার রচনা? গৌতমী বলশ্রীর। এবং আমরা এখান থেকে গৌতমীর পুত্র সাতকর্ণী সম্পর্কে, অ্যাকচুয়ালি সাতকর্ণী সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। জুনাগড় শিলালিপি কার রচনা? শকরাজ। মনে পড়ছে শকদের দমন করেছিল কে? সেই শকরাজ রুদ্র দমন সম্পর্কে আমরা জানতে পারি। এবং রুদ্র দমনের যে রাজ্য জয় এবং জনকল্যাণমূলক যে সকল কাজ, সেটা কিন্তু আমাদের এখান থেকেই সামনে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আচ্ছা, এটা 3-4 হয়ে গেছে, এটা এখানে হবে না, 4 হবে না, এটাকে একটু অ্যাভয়েড করবে। আচ্ছা, এটা হাই পেন হবে। হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি রবিকীর্তির রচনা। এবার এই রবিকীর্তি কে ছিল? এই রবিকীর্তি কিন্তু দ্বিতীয় পুলকেশীর সভাকবিই ছিলেন। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এবং তিনি কিন্তু ছিলেন চালুক্য রাজ। চালুক্যদের রাজধানী কোথায় ছিল, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। চালুক্যদের রাজধানী ছিল বাতাবি। চালুক্যদের অন্যতম সেরা রাজা ছিল আমাদের দ্বিতীয় পুলকেশী। রবিকীর্তি কার সভাকবি ছিল? দ্বিতীয় পুলকেশীরই সভাকবি ছিল। আইহোল প্রশস্তি কার রচনা? রবিকীর্তির রচনা। এবং আইহোল প্রশস্তি থেকে আমরা কার সম্পর্কে জানতে পাই? আমরা দ্বিতীয় পুলকেশীর কাছে যে সম্পর্কে জানতে পাই, যিনি হর্ষবর্ধনের কাছে কিন্তু কোন যুদ্ধ, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধ হয়েছিল। প্রথমবার পুলকেশী হর্ষবর্ধনকে হারিয়েছিল, দ্বিতীয়বার হর্ষবর্ধন পুলকেশীকে হারিয়ে দেয়। তো কোন যুদ্ধ তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। হর্ষবর্ধনের কাছে যে পরাজিত হয়েছিল সেই যুদ্ধ জয় সম্পর্কে আমরা জানতে পারি। এবং তোমাদের আজকে লাস্ট যে টপিক, সেটা নিয়ে আলোচনা করব, যে টপিকটাতে তোমাদের এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আগের মতো দেওয়া রয়েছে। যে হাতিগুম্ফা লেক, এটা তোমাদের কার রচনা? এটা উমাপতি ধরের রচনা। এবং উমাপতি ধর কার সভাকবি ছিল? লক্ষণ সেরেরই সভাকবি ছিল। এবং কলিঙ্গ রাজ, মনে পড়ে কলিঙ্গ যেটাকে আকবর জয় করেছিল, তোমাদের আকবর কেন বলছি, অশোক জয় করেছিল সেই কলিঙ্গ রাজ খারবেলের কৃতিত্ব সম্পর্কে আমাদের বর্ণনা রয়েছে হচ্ছে হাতিগুম্ফা লেখে। এবং সেটা রচনা করেছিল আমাদেরকে উমাপতি ধর, যিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তাঞ্জোর লিপিকার? প্রথম রাজেন্দ্র চোলের। চোল বংশ কিন্তু ফেমাস ছিল আমাদের হচ্ছে নৌবাহিনীতে। তারা কিন্তু খুব অ্যাক্টিভলি নৌবাহিনী সেই দিকে কিন্তু অনেক বেশি কৃতিত্ব অর্জন করেছিল। গঞ্জাম শিলালিপি কার রচনা? সেটা হলো আমাদের কার সম্পর্কিত? সেটা হলো শশাঙ্ক সম্পর্কিত। শশাঙ্ক সম্পর্কিত তোমাদের হয়তো মনে পড়ছে, গৌড়রাজ শশাঙ্ক, আমাদের বাংলার গৌড়রাজ, তিনি ছিলেন শশাঙ্ক, তাই না? আমাদের স্বাধীন রাজা, বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। নানাঘাট শিলালিপি, এটা ছিল গৌতমীপুত্র সাতকর্ণী।
এবং আমাদের এই সময়কালীন যে গুরুত্বপূর্ণ আমাদের মুদ্রা সম্পর্কে জানতে পারি, সেই মুদ্রাগুলো সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। যে মুদ্রা পরিচয় যদি বলি, নিষ্ক মুদ্রা সেটা বৈদিক যুগীয় ছিল, মনা মুদ্রাটাও বৈদিক যুগে ছিল, নিষ্কটা তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায়, এবং নিষ্ক থেকে কিন্তু বৌদ্ধ ধর্মের নিক্ক যে কথাটা, সেখান থেকে কিন্তু আমাদের নিষ্ক কথাটা এসেছে। এ বাদেও আমাদের বিভিন্ন যে ইন্ডোলজিস্ট যাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি, সেই সকল তথ্যগুলো আমরা প্রশ্ন আকারে কালকে তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, এবং আজকে কিন্তু মোটামুটিভাবে আমি তোমাদের এর মধ্যে যতটা আলোচনা করা সবই করে দিলাম। এর বাইরেও আরও কিছু তথ্য থাকলো যেটা আমি তোমাদেরকে কিন্তু আলোচনায় মানে হয়তো বা আনতে পারলাম না এক ভিডিওতে, যেটা আমি প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের কমপ্লিট করব। সমস্তটা কমপ্লিশনের মধ্যে একটাই প্রশ্ন আমি যদি বলবো একটা অথবা দুটো, মানে আমার মাথায় দুটো আছে, দুটো হয়তো আমাদের এই চ্যাপ্টারের দুটো আমাদের লাইন বাদ গেছে। প্রথম যে লাইনটা আমাদের বাদ গেছে আমি সেটাও আলোচনা একবারেই করে দেবো, নাহলে পরে গিয়ে আমারও মাথায় নাও থাকতে পারে। যে ভারতবর্ষকে আমাদের নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিল, এটা আমাদের বলেছিল হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এটা নোট করে নেবে। হ্যাঁ, এটা আমাদের এখানে বাদ গেছে, এতগুলো পড়ানোর মধ্যে দেখলাম এটা বাদ চলে গেছে। এক নম্বর হলো ভারতবর্ষকে আমাদের নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিল, তো আমরা দেখতে পেলাম সেটা কে বলেছিল, এটা বলেছিল ভিনসেন্ট স্মিথ। এবং পরবর্তী আরেকটা যে আমাদের টপিক আমার বাদ গেল, যে প্রথম আমাদের যে প্রথম আমাদের যে কি বলে হলো সংস্কৃত অভিধান, তাহলে প্রথম সংস্কৃত অভিধানটার নাম কি, সেটা হলো আমাদের হচ্ছে অমর কোষ। অমর কোষ হলো আমাদের প্রথম সংস্কৃত অভিধান। তাহলে প্রথম সংস্কৃত অভিধান কি, অমর কোষ। এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা একটা বাদ চলে গেছিল আমার ফট করে মনে পড়লো, যে ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিল, সেটা বলেছিল কিন্তু আমাদের ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, এবং আরও একটা কথা তোমাদের অবশ্যই মনে পড়ে গেল আলোচনা করতে গিয়ে, কেন দেখো আলোচনা করলে না হাজারো জিনিস মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, না আসা নয়। যে আরেকটা প্রশ্ন আমাদের এখানে একটু ফট করে মাথায় আসলো, যে আমাদের যদি বলি, এটাই একটা ইম্পর্টেন্ট, একটাই লাগবে, যে রূপার রূপার মুদ্রা, যদি আমি বলি রূপার মুদ্রা, রূপার মুদ্রা মানে প্রথম ভারতে রূপার মুদ্রা মানে প্রচলনটা কে করিয়েছিল, এটা করিয়েছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটাও মাথায় রাখবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বাদ গেছিল, তো হয়তো গুপ্ত বংশ পড়ালে এটা চলে আসতো, বাট এটা এই পার্টের মধ্যে চলে আসে মুদ্রা সম্পর্কে আলোচনা করতে গিয়ে। ভারতবর্ষে প্রথম রূপার মুদ্রার কে প্রচলন করেছিল, তো সেটা করেছিল হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তো মোটামুটি করে আমার মনে হচ্ছে না এখানে আর কিছু বাদ গেল। যদি বাদ যায় সেটা আমি পিন কমেন্টে আরও এক দু লাইন অ্যাড করে দেবো। মনে হচ্ছে আমার এই মুহূর্তে কোনো কিছু আমার বাদ যায়নি, সম্পূর্ণটাই আমি প্রথম চ্যাপ্টারটা গোড়াটা কমপ্লিট করে দিতে পেরেছি। এইবার প্রথম চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এবার আমি ধীরে ধীরে ধরবো। আশা করি 2 দিন বা 3 দিনের মধ্যে প্রথম চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দেবো। এইভাবে ধীরে ধীরে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ওয়ান লাইনার এবং তারপরে মক টেস্ট এইভাবে আমি ধীরে ধীরে কমপ্লিট করাবো। ধৈর্য ধরে করবে স্টুডেন্টস, তাড়াহুড়ো করবে না, কারণ তাড়াহুড়ো করলেই কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তো তাড়াহুড়ার তো কোনো প্রশ্নই নেই, জাস্ট আস্তে আস্তে তোমরা সম্পূর্ণটা কমপ্লিট করবে, এবং আস্তে আস্তে আমিও তোমাদের কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করিয়ে দেবো। তো সবার আগে আমার একটা ফিডব্যাক লাগবে স্টুডেন্টস, কেমন লাগলো, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলে জানাবে, কোনো প্রবলেম হলে জানাবে, যেটা তোমার মন্তব্য সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমি একটা জিনিসই চাইবো, তোমাদের সাবস্ক্রিপশন, সেকেন্ড চাইবো তোমাদের শেয়ার, এই দুটো আমি তোমাদের কাছে অবশ্যই এক্সপেক্ট করব। আর যদি তোমাদের খারাপ লেগে থাকে, কোন কোন পার্ট খারাপ লাগছে, আমাকে কি কি আর তোমাদের সঙ্গে অ্যাডিশন করা উচিত এইখানে, আর কি কি এখানে হলে ভালো হতো, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো কেমন লাগলো স্টুডেন্টস অবশ্যই জানাবে। আশা করছি শেষ অবধি যুক্ত আছো। তো যারা যারা যুক্ত আছো আমি মনে করবো তারা প্রত্যেক খাতায়ও টুকে নিয়েছো না, কালকে কিন্তু আমি প্রশ্নের ছড়াছড়ি করে দেবো, প্রশ্ন কিন্তু প্রচুর আনবো তোমাদের উত্তরের অপেক্ষায়। তো যাই হোক স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা ছিল এতটাই। কালকে পুনরায় সকাল 9টায় দেখা হচ্ছে, বাকি ক্লাসগুলো নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সম্পূর্ণ ক্লাস তুষার স্যারের সাথে। ধন্যবাদ।